আপনারা ঘটনাস্থলের ছবি দেখছেন, একের পর এক ক্রেন নিয়ে আসা হয়েছে এবং উদ্ধারকারী দলের সদস্যরা তারা কিন্তু পৌঁছে যাবার চেষ্টা করছেন যে যারা ভেতরে আটকে রয়েছেন তাদের কিভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। ইতিমধ্যেই 9 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তুমি যেমনটা বলছিলে যে এসএসকেএম থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তুমি যেমনটা বলছিলে যে 9 জনকে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়েছে এসএসকেএমে, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। দেখো, একদম এই মুহূর্তে কিন্তু 9 জনকে নিয়ে আসা হয়েছে এবং তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, এমনটি কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। এবং এই যে ট্রমা কেয়ার বিল্ডিং তুমি দেখতেই পাচ্ছ, ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অতিরিক্ত ভিড় না হয় সেদিকটা নিশ্চিত করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের একেবারে সামনের অংশ, সেখানে কিন্তু সর্বক্ষণের জন্য চিকিৎসক থেকে শুরু করে নার্স প্রত্যেককে কিন্তু একেবারে প্রস্তুত রাখা রয়েছে। একের পর এক গাড়ি, অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু তারাতলা থেকে আহত শ্রমিকদেরকে নিয়ে আসছে এবং সেগুলো কিন্তু আসার সঙ্গে সঙ্গে দ্রুত স্ট্রেচারে তুলে ভেতরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওটি প্রস্তুত রাখা রয়েছে যেমনটা আমরা জানতে পারছি, এবং একই সঙ্গে চিকিৎসক থেকে শুরু করে নার্স প্রত্যেককে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং এখনও পর্যন্ত যে 9 জনকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে কিন্তু 5 জনের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক এবং তাদের কিন্তু শারীরিক অবস্থা সেটা নিয়ে কিন্তু ট্রিটমেন্ট চালাচ্ছেন কিন্তু এই মুহূর্তে চিকিৎসকরা। একের পর এক সিনিয়র এসেনশিয়াল যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পুলিশের তৎপরতা অত্যন্ত বেশি। কলকাতা পুলিশ সূত্রে খবর যে তারাতলা থেকে এসএসকেএম পর্যন্ত যে রুট, সেই রুটে যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে, একই সঙ্গে যাতে দ্রুত এই সমস্ত আহতদেরকে তাদেরকে নিয়ে আসা যা সম্ভব হয় ট্রমা কেয়ার বিল্ডিংয়ে। এবং প্রতি মুহূর্তে কিন্তু ট্রমা কেয়ার বিল্ডিংয়ের যারা চিকিৎসকরা রয়েছেন এবং তার পাশাপাশি যারা ডিরেক্টর রয়েছেন এসএসকেএমের, তারা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু মনিটরিং করছেন যে কার কী শারীরিক অবস্থা, কার কী প্রয়োজন রয়েছে। এবং পুলিশের তৎপরতা এবং তার পাশাপাশি কিন্তু যে হাসপাতালের চিকিৎসক এবং তার সঙ্গে প্রশাসকদের যে তৎপরতা, দুই তৎপরতা কিন্তু নিশ্চিত করবার চেষ্টা করছেন তারা, যাতে যে সমস্ত আহতদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে যাতে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে হাসপাতালের গেট, সেই গেটেও কিন্তু পুলিশ উপস্থিত রয়েছে যাতে কোনো গাড়ি দীর্ঘক্ষণ পেশেন্ট নামিয়ে তারা এখানে দাঁড়িয়ে না থাকতে পারে, যাতে আহতদেরকে নিয়ে আসা অ্যাম্বুলেন্স তাদের নিয়ে আসার পথে কোনো অন্তরায় হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবে তৎপরতা কিন্তু রয়েছে সর্বস্তরে এবং এখনও পর্যন্ত যে 9 জনকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের কিন্তু যে আঘাত, সে আঘাত কিন্তু বেশ গুরুতর, এমনটা কিন্তু আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিরাট বিরাট চাই এবং যে লোহার বিম যেগুলো একেবারে ভেঙে পড়েছে, সেইগুলোকে সরিয়ে ভেতরে যারা আটকে রয়েছেন তাদের সেখান থেকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। হেভি লিফটিং মেশিনারি সেইগুলোকে নিয়ে আসা হয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ক্রেন, সেটা সংখ্যা একাধিক, সেইগুলোকে নিয়ে আসা হয়েছে এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অত্যন্ত সাবধানতার সঙ্গে সন্দীপ কাজটা করতে হচ্ছে, তার কারণ এই যে বিশাল বিশাল কংক্রিটের চাই থেকে শুরু করে ভারী ভারী লোহার বিম, সেইগুলোকে সরাতে গিয়ে আবার নতুন করে যেন বিপদ না হয় যারা ভেতরে আটকে রয়েছেন তাদের জন্য, এই সাবধানতাকে অবলম্বন করে এবং দ্রুততার সঙ্গে কাজটা করতে হচ্ছে। দেখো, অবশ্যই এই গোটা কাজটা কিন্তু দ্রুততার সাথে করতে যেমন হচ্ছে, সাবধানতাও অবলম্বন করতে হচ্ছে। তার কারণ যেভাবে এই একটা বিশাল জায়গা জুড়ে কংক্রিটের একটা বিশাল কাঠামো, সেটা হুড়মুড়িয়ে বসে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে এবং সে শুধু একা নেমে আসেনি, তার সঙ্গে 2টি ফ্লোরকে নিয়ে সে নেমে এসেছে। ফলে এই রকম একটা পরিস্থিতিতে কিভাবে ভেতরে ঢোকা যাবে, এটাই কিন্তু সবথেকে কঠিন কাজ এই মুহূর্তে। তার কারণ কোনো জায়গায় নতুন করে খোঁড়াখুড়ি শুরু করলে আবারও বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। একেবারে যদি ক্রেন দিয়ে, চারিদিক থেকে ক্রেন দিয়ে একে একে কাঠামোগুলোকে ওপর থেকে তুলতে শুরু করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভেতরে যারা রয়েছে আবারও কাঠামো ভেঙে পড়ে কেউ নতুন করে আহত হতে পারেন। এরকম বিভিন্ন ঝুঁকি, বিভিন্ন আশঙ্কা রয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সেনাবাহিনীর টিম তারা এনডিআরএফ এর সঙ্গে এবং দমকল এবং কলকাতা পুলিশের উদ্ধারকারী দলের সঙ্গে পরামর্শ করে তারা এগোচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি যে ছাদের দোতলায় উঠে দোতলা বলা ভুল, এটা তিনতলার অংশ, সেটা একেবারে ধসে পড়ে মাটিতে মিশে রয়েছে। ওপর দিকের অংশে এসে পৌঁছেছে, আমরা সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর টিম তারা ওপর দিকে রয়েছেন। তারা সেখানে কিভাবে ভেতরে পৌঁছানো যায়, কোন অংশ কিভাবে কাটা যায়, কারণ এখানে যে কাটার নিয়ে আসা হয়েছে তা দিয়ে লোহার কাঠামো কাটা যেতে পারে, কিন্তু কংক্রিটের চাঙড়কে তো সেই কাটার দিয়ে কাটা সম্ভব নয়। তাই অত্যন্ত সাবধানতার সাথে তারা কাজ করছেন। এবং তুমি দেখতে পাবে, আমি তোমাকে একবার সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে আমি যদি কিভাবে এখানে ছাদটা ঢালাই করা হয়েছিল, দেখো যে ভেঙে পড়া অংশ রয়েছে, এই ভেঙে পড়া অংশের দিকে যদি খুব ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে এখানে লোহার রড রয়েছে, অর্থাৎ যে লোহার রডের ওপরে ঢালাইটা করা হয়েছিল। এই লোহার রড কোথায় দেওয়া হয়? সচরাচর যখন ছাদ ঢালাই হয় তখন এই ধরনের লোহার রড দেওয়া হয়ে থাকে, কিন্তু সেই লোহার রডগুলো কিসের ওপরে থাকে, তার বাঁধন কার সাথে থাকে? তার বাঁধন থাকে হচ্ছে যখন কোনো বিল্ডিং নির্মাণ করা হয়, তার যে মূল যে কাঠামো লোহার রড, যে কলম তৈরি করা হয় লোহার রড দিয়ে এবং যে টাই বিম তৈরি করা হয় লোহার রড দিয়ে, তার সঙ্গে বাঁধন দেওয়া হয় হচ্ছে ছাদের এই লোহাগুলির। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ছাদ ঢালাই করা হয়েছে, তাতে লোহার রড ব্যবহার করা হয়েছে, কিন্তু তাকে ধরে রাখার জন্য কোনো আলাদাভাবে কোনো পিলারের সাথে তাকে বাঁধন দেওয়া হয়নি, কেননা এই বাড়িটাতে কোনো পিলার ছিলই না, তার পরিবর্তে ছিল লোহার বড় বড় বিম। সেই লোহার বিমের সঙ্গে কোনোভাবেই সেই লোহার বিম এই ছাদকে ধরে রাখতে পারেনি এবং সে কারণেই তা হুড়মুড়িয়ে নেমে এসেছে। আমরা জানি গতকাল প্রবল বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়া ছিল, একটানা লম্বা সময় বৃষ্টি হয়েছে, ফলে ছাদের ওজন বেড়ে গিয়ে থাকতে পারে এমন সম্ভাব্য আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ছাদ ভিজে ছাদ, সদ্য নির্মিত ছাদ, সেই চাপ ধরে রাখতে পারেনি এবং লোহার বিমকে একেবারে খেলনার মতো বেঁকিয়ে ওপর থেকে নিচে নেমে এসেছে এবং নিচে যারা ছিলেন তারা প্রত্যেকে চাপা পড়ে গিয়েছেন এই কাঠামোর তলায়। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে বড় সড়ো গাফিলতি যে ছিল তা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই নির্মাণের নজরদারি কার ছিল, কারা অনুমতি দিয়েছিলেন, এগুলো অবশ্যই পরে তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু যে বিপর্যয় হয়ে রয়েছে এই বিপর্যয়ের মাঝখান থেকে যারা চাপা পড়ে রয়েছেন তাদেরকে কিভাবে বের করা যাবে তা কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। কিভাবে উদ্ধারকারীরা উদ্ধার করবেন তারা এই মুহূর্তে সেই পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি যাদেরকে উদ্ধার করে এখনো পর্যন্ত এসএসকেএম পাঠানো হয়েছে তারা মোটামুটিভাবে নাগালের কাছাকাছি ছিলেন, তাই তাদেরকে বের করা হয়েছে, কিন্তু তলায় গভীরে যারা চাপা পড়ে রয়েছেন তাদের কাছে কিন্তু এখনো পৌঁছানো যায়নি। তার জন্য বিবিধ পন্থা অবলম্বন করা হচ্ছে। একেবারে মানে নিয়ম যে মানা হয়নি এইটা ক্রমশ যেন স্পষ্ট হচ্ছে, তবে পুরোটা তদন্ত হওয়ার পর সামনে আসবে। শিল্পমন্ত্রী কি বলছেন একবার শুনবো। খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। এইরকম ঘটনা অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সমস্ত কাজকর্ম করা উচিত, সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ, সেটা দেখবে এবং আমাদের দুই মন্ত্রী নাকি সেখানে পৌঁছেছেন। সুতরাং যেটা করার সেটা করা হবে এবং যদি এর পেছনে এই ঘটনার পেছনে যে বা যারা দায়ী নিশ্চিতভাবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারা কী করছিল, কোনো এক্সটেনশন ওয়ার্ক করছিল কিনা বা রেনোভেশন ওয়ার্ক চলছিল কিনা বা নতুন কোনো ওয়ার্ক হচ্ছিল কিনা, এগুলোর কোনোটাই আমি জানি না। তো সুতরাং সেটা জানতে হবে। নিশ্চয়ই আমাদের দুজন মন্ত্রী গেছেন এবং একজন আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার গেছেন আর একজন ক্রীড়ামন্ত্রী গেছেন, দুজনে। তারা নিশ্চয়ই, তাদের সঙ্গে আমি কথা বলবো, যেটা করার সেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এটার উপরে নিশ্চয়ই তার কাছেও খবর আছে এবং তিনি নিশ্চয়ই নজরদারি করছেন। যেটা করার তিনি সেটা করবেন, নিশ্চয়ই তাদের ইতিমধ্যে নির্দেশও দিয়ে দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।